আমরা ৩ বোন মিলে আজকে মা আর খালাকে খাওয়াতে নিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আমি তোমাদের দয়ায় অনেক ভালো আছি। তবে বন্ধুরা, কথার কথা আমি বেশি ভালো নাই, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যেটা আমার গলা শুনেই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো দেখো, আমার ঠান্ডা দেখে আমার হাজব্যান্ড কিন্তু ওষুধটা বের করে দিচ্ছে, বলছে যে এটা আগে খাও। তো আমি বললাম যে আগে নাস্তাটা খেয়ে নিই, তারপরে খাই। দেখো, ঘরের মধ্যে কিন্তু অনেক ধরনের নাস্তা আছে। পাউরুটি, ২ ধরনের পাউরুটি আছে, কেক আছে। কিন্তু আমার মন চাইছিল আমি একটু আজকে খিচুড়ি খাবো। আর মেয়েরা তো চলে গেছে আমার বোনের বাসায়, মানে বৃহস্পতিবার রাত হলে তাদের পার্টি জমে যায়। তারা কেউ বাসায় থাকবে না, সবাই চলে যায় বড় খালামণির বাসায়, মানে আমার বড় বোনের বাসায়। তো সারা বাসায় আমি আর আমার হাজব্যান্ড একাই ছিলাম। আর ওকে দিয়েছি পাউরুটি দিয়ে, কলা দিয়ে। আর আমার খেতে ইচ্ছে করেছিল খিচুড়ি। তো দোকানে বলেছিলাম যে খিচুড়িটা যেন পাঠিয়ে দেয়। আমি ডিমটা পোস্ট করে নিয়েছিলাম আমার জন্য। পরে আমি ভাবছি কি, খিচুড়ির সাথে বিফ অথবা চিকেন তো থাকবেই। ওমা, খিচুড়ির প্যাকেট খুলে আমি এতটা সারপ্রাইজড হয়ে যাবো আমি তো বুঝতেই পারিনি। তো দেখি যে ডিম খিচুড়ি, আমার দেখে এমন মেজাজটা খারাপ লাগছে। পরে আমি জিজ্ঞেস করলাম যে ডিম খিচুড়ি কেন পাঠিয়েছেন। তো ওরা বললো যে শুক্রবার দিনে সকালে সকালে নাকি সব কিছু শেষ হয়ে যায়। আর আমি দোকানে আনতে বলেছিলাম 10টার দিকে। এরপরে যে টুকটাক করতে 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 প্রায় 10:30 মতো বেজে গেছে। এখন এই যে আমি নাস্তাটা খেয়ে নিলাম, রিল্যাক্সে বসে হাত পা ছড়িয়ে বসে খাটের উপরে নাস্তা খেয়েছি। এরপরে যে এখন ওষুধটা খাবো। তো ওষুধ খাওয়ার আগে আমার মানে বারবার শুধু চোখ যাচ্ছে কেকের দিকে। কেকটা এত মজা, মানে গতকাল এই কেকটা, তারপর পাউরুটিটা আমার মামাতো ভাই আসছিল, ও নিয়ে আসছে। আর আমিও একটা পাউরুটি নিয়ে আসছিলাম, এ কারণে আর কি পাউরুটি আজকে বাসায় গড়াগড়ি খাচ্ছি। কিন্তু কেকটা আমি গতকাল থেকে খেয়েছি, অনেক মজা। এই যে পুরো একটা কেক আমি খেয়ে খেয়ে শেষ করছি, মাত্র 2 পিস না 3 পিস আছে। শুধু আমার মামাতো ভাইকে দিয়েছিলাম 2 পিস, ও 1 পিস নিয়েছিল। তো যে এখন ওষুধটা খেয়ে নিলাম। সর্দির ওষুধ খেলে কেমন যেন ঘুম আসে, মানে সারাটা দিন আমার ঝিমাতে ঝিমাতে যায়। এই কারণে সচরাচর আমি আর কি সর্দির ওষুধ খেতে চাই না। কিন্তু কাশির পরিমাণ এত বাড়ছে, এখন তো ওষুধ খেতেই হবে। আর দেখবা মানে শুকনা কাশিটা কেমন হয়, ভিতর থেকে মানে কাশিটা হয়, মনে হয় যেন বুক পেট একদম ব্যথা হয়ে যায়। যাই হোক, এখন আমি আর কি কেক, এরপর হচ্ছে পাউরুটিগুলি ফ্রিজে রেখে দিব। আর আমি যদি শুধু এমনি ফ্রিজে রাখতাম, কেকটা ড্রাই হয়ে যেত। আর পাউরুটি রাখলে এমনিও আমি দেখেছি আর কি একটু ড্রাই হয়ে যায়। তবে আমার ঘরে যেহেতু ওভেন আছে, আমি কি করি, ফ্রিজ থেকে পাউরুটিটা বের করে জাস্ট আমি 15 সেকেন্ডের জন্য গরম করে নিই। বাস্ট, যেমন পাউরুটি তেমনই হয়ে যায়, একদম নরম তুলতুলি। তো যেহেতু খাওয়া দাওয়া শেষ, আর অলরেডি এখন প্রায় 12টার মতো বেজে গিয়েছে, তো ভাবলাম কি রান্না করব। তো চিন্তা ভাবনা করতে করতে ফ্রিজটা খুলেই ফেললাম। তো গতানুগতিক যা রান্না করি, ফ্রিজের সামনে যে যাই করি না কেন, মনে হচ্ছে সেই মুরগি রান্না করতে হবে। ফ্রিজে শুধু এখন মুরগি আছে, গরুর মাংস নেই। আছে 1 প্যাকেট না 2 প্যাকেট, যেন ওটা আমি আর কি নাই বলে রেখে দিছি। কাচ্চি করার জন্য একটু বড় বড় সাইজের গরুর মাংস আছে। তো যখন আমি ফ্রিজটা খুলছিলাম, দেখলাম ওপর থেকে একটুখানি আর কি পানের মতো পড়েছে, আমি ক্লিন করে নিলাম। আর অফ ক্যামেরায় আমি কিন্তু মুরগিটাকে খুব সুন্দর মতন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নাটা বসে দেবো। আজকে তেমন কিছুই রান্না করব না, যেহেতু শরীরটা ভালো লাগছে না। আর মুখে কিন্তু একদম রুচি নেই, কিছুই খেতে ইচ্ছে করছে না। হয়তোবা আমি মুরগিটা রান্না করছি ঠিকই, কিন্তু আমার মন চাচ্ছে না যে আমি আর কি খাবো। তো দেখা যাক, আল্লাহ কপালে কী রাখে, রিজিকে যা রাখে তাই খাবো। তো আমার আপু ভাইদের কাছ থেকে সবসময় আমি যে রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি। আমার আপু ভাইয়েরা, আন্টিরা, আঙ্কেলরা, ছোট ছোট সোনামণিরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, ভিডিওটির কোন একটি অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে, প্লিজ সেই অংশটির জন্য হলেও ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। আর তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছো, তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। আর অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, সাথে থাকা কিন্তু ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার আগে তোমার কাছে ভিডিওটির নোটিফিকেশন পৌঁছে যাবে। চাইলে তোমরা তোমাদের সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে। তো এদিক দিয়ে তো আমি রান্না চুলায় বসিয়ে দিয়েছি, আলু আর হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। হঠাৎ দেখলাম যে আদা রসুন বাটা শেষ হয়ে গিয়েছে। তো আমি তাড়াতাড়ি ঝটপট একটুখানি আদা রসুন আর কি ব্লেন্ড করে নিলাম, সাথে কিন্তু আমি জিরেও দিয়েছি। তো এদিক দিয়ে কিন্তু আমার পেঁয়াজ আর আলুটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটুখানি পানি অ্যাড করলাম। এরপরে দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা, এরপর হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়েছি অল্প একটুখানি ধনের গুঁড়া। তো সব কিছু দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি। এরপর আমি চিকেনটা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আমার মুরগির সাইজটা কিন্তু অনেক বড়। একটা মুরগি দিয়ে অনায়াসে কিন্তু একদম 2 দিন নেওয়া যায়।
কিন্তু যেহেতু মেয়েরা আর কি মাংস ছাড়া খেতে চায় না, এই কারণে আমি আর কি পুরোটাই রান্না করে রাখি। এরপর দেখা যায় যদি কিছু থেকে যায় পরের দিন খেতে পারবি। আর আজকে তো আমার দোনো মেয়ের এক মেয়েও বাসায় নেই, আর আম্মা আব্বা আসছে, তারাও তো আর কি আমার বোনের বাসায়। খাওয়ার মতো কিন্তু দুপুরবেলা কেউ নেই। আর আজকে আম্মা আব্বা তারপর হচ্ছে আমার মেয়ে ওরা সবাই আমার ছোট ভাইয়ের বাসায় আর কি খেয়েছে। তো রাত্রেবেলাও ওখানে খাওয়া-দাওয়া করবে। আমি আর কি তারপরেও রান্না করে রাখলাম। যদি বাসায় আসে, এসে খায়, তখন তো একটা ঝামেলা করবে। এমনি নাই শরীর ভালো, তার মধ্যে যদি যে বাচ্চা-কাচ্চা ঘ্যান-ঘ্যান করে কী খাবো, কী খাবো? তাহলে দেখবা ভালো লাগে না কিন্তু। তো এই যে আমার তরকারির ফাইনাল লুক। আমি আজকে তরকারিটা একটুখানি পাতলা, পাতলা রেখেছি, বেশি ঘন করি নাই। আমার কেন জানি মনে হচ্ছিল একটু আর কি হালকা ঝোল হলে খেতে ভালো লাগবে। আর রান্না করেছি শুধু ডাল। তো এখন ঘড়িতে প্রায় 4:30টার মতো বাজে, আর আমি দুপুরবেলা দেখেছি আমার হাসব্যান্ড আর হচ্ছে আমার ছোটো মেয়ে দুজনেই আর কি খেয়েছে। তাসনিম চলে আসছিল বাসায়। কারণ ওর আর কি সকালবেলা ঘুম থেকে নাকি উঠে বলছে, আমাকে মামুনের কাছে দিয়ে আসো, আমার ভালো লাগছে না। তো ওরা খেয়েছে, কিন্তু আমি কিন্তু উঠি নাই। আমি কি করেছি, রান্না-টান্না শেষ করে আর কি আমি ওইভাবেই বিছানায় শুয়েছিলাম। ওই যে বললাম না, শরীরটা শুধু ঝিমুনি লাগে, তার মধ্যে সকালে আবার ঠান্ডার ওষুধ খেয়েছি, ভালো লাগছিল না। আর মুখে তো একদম রুচি নেই, কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না। তো শোয়া থেকে উঠে ভাবলাম যে এখন উঠে যাই, তারপর দেখি কি খাবো না খাবো চিন্তা ভাবনা করছি যে মাংস খেতে তো ভালো লাগবে না। হঠাৎ মনে হলো যে ঘরে তো শুটকি আছে, আর বাঁশপাতার শুটকি, তো ওটা ভর্তা করি। আর আমার বাবা মা সবসময় বলে যে ঠান্ডা কাশির সময় কালো জিরে ভর্তা নাকি খুব আর কি উপকারে আসে, আর কি কালো জিরা খেলে ঠান্ডাটা সারে। তো ভাবলাম একটু ভর্তা করি, তাহলে হয়তো ভাত খেতে পারবো। আর আমার গোসল করতে ইচ্ছে করছিল না, এখন না ঘুম থেকে ওঠার পরে খুব আর কি গরম লাগতেছে। তো চিন্তা করলাম যে ভর্তা টর্তা বানিয়ে একবারে গোসল করে আসি। আর এটা যদি আমার আব্বা আম্মা বা আমার বর যদি দেখতো যে আমি অবেলায় গোসল করতেছি, তাহলে বলতো যে এমনি তো ঠান্ডায় সারাদিন খুকুর খুকুর করতেছে, আবার এখন সন্ধ্যার সময় গেছে গোসল করতে। তো ভালোই হয়েছে কেউ বাসায় নাই, আমি এখন রিল্যাক্সে উঠে কাজকর্ম করছি। এরপর যে গোসল করবো, বকা দেওয়ার কেউ নাই, সোজা কথা। তবে নিজের আর কি বুঝটা নিজের একটু বুঝতে হয়। নিজের ভালোটা যদি নিজে না বোঝে তাহলে তো শরীর খারাপ করবেই। এই ঠান্ডাটা বাঁধেছে একমাত্র আমি বরফ পানি খেয়ে খেয়ে। মানে এত গরম পড়েছে কয়েকদিন ধরে, একটু পরপর মানে দেখা যায় 10 মিনিট যায় না, 15 মিনিট যায় না, আমি 1 গ্লাস ভরে ভরে বরফ দিয়ে পানি দিয়ে খাইছি। এই কারণে কিন্তু আমার ঠান্ডা লাগছে। তো এখন তো একটু ভুগতে হবে, যেটা আরাম করে খাইছি সে আরামের খেসারত তো এখন দিতেই হবে। তো ওই যে আমি কালো জিরা বের করে নিলাম, আর মনে হলো আমি একটুখানি চীনাবাদাম করি। তো অনেকেই কিন্তু চীনাবাদাম কীভাবে করে জানে না, অনেকেই জানে অনেকে জানে না। তবে প্রপারলি চীনাবাদামের যে ভর্তাটা সেটা আমি আজকে তোমাদেরকে করে দেখাবো। এত আর কি ভালো হয় খেতে, যা বলার মতো না। আমার যে এত আর কি ঠান্ডা লেগেছে, মুখে কোনো রুচি নেই, নাকে কোনো গন্ধ নেই, মানে কোন খাবারের কোন স্বাদ কিচ্ছু নেই, কিন্তু চীনাবাদামের ভর্তাটা খেতে অসম্ভব মজা লেগেছে। তো প্রথমেই আমি কালো জিরাটাকে একটুখানি ছেঁকে নিলাম, এরপর সুন্দর মতন ধুয়ে নিয়েছি। এরপর আমি চীনাবাদামটাকে আর কি ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এই যে এখানে আমি পেঁয়াজ, এরপর হচ্ছে রসুন কুচি, এরপরে হচ্ছে শুকনো মরিচ, বাদাম, মাছ সব কিছু নিয়েছি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি একে একে সিরিয়ালি সব কিছু ভেজে নিব। শুটকি থেকে যেহেতু একটা আর কি শুটকির নিজস্ব একটা গন্ধ আছে, এরপর হচ্ছে কালো জিরাটা একটু তিতা তিতা, এই কারণে আমি কী করলাম, প্রথমে চীনাবাদামটা ভেজে নিচ্ছি। আর তোমাদের বললাম না, প্রপারলি নিয়মে ভর্তা করলে চীনাবাদামের খুব ভালো লাগে। এই যে দেখো, আমি কিন্তু বেশি একটা ভাজলাম না, জাস্ট আর কি পানিটা শুকিয়েছে, হালকা হালকা একটু ভাজা হয়েছে। বেশি ভাজা হলে খেতে ভালো লাগে না, আবার যদি বেশি ভিজাও থাকে সেক্ষেত্রেও কিন্তু খেতে ভালো লাগে না। এই আর কি একটা ব্যালেন্স করে যদি ভাজো তোমরা, মানে একদম কাঁচা ভাবটা জাস্ট শুধু যাবে, সে পর্যায়ে যদি নামিয়ে নিই, তাহলে কিন্তু ওই বাদাম ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। এরপর এখন আমি কালো জিরাটা ভেজে নিব, আর সাথে দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া, আর দিয়েছি একটুখানি আদা কুচি, আরও দিয়েছি 2টা কি 3টা শুকনো মরিচ। তো সব কিছু আমি একসাথে একদম চুলার আঁচ বাড়িয়ে ভেজে নিলাম। কালো জিরাটা আর কি একটু সাবধানে ভাজতে হয়, বেশি ভাজলে কিন্তু তিতা হয়ে যাবে, আবার কম ভাজাও যাবে না, তাহলে একটা গন্ধ গন্ধ আসবে। যখন আর কি কালো জিরাটা একদম চুরমুর করে ফুটে উঠবে, তখন আর কি বুঝবো যে কালো জিরাটা ভাজা হয়ে গেছে। এবং লাস্টে এখন ভাজতেছি বাঁশপাতা শুটকি। যেহেতু আর কি শুটকিটা তেল দিয়ে ভাজতে হবে বা মরিচটা তেল দিয়ে ভাজতে হবে, এই কারণে কিন্তু আমি সবার লাস্টে এগুলো বেছে নিলাম। আর শুটকিটা আমি সবসময় লাস্টেই ভাজি, নয়তো একটা খাবারের সাথে আরেকটা খাবারের গন্ধ আর কি চলে যাবে। তো এখানে আমি একটুখানি বেশি করে শুটকি ভাজতেছি, যেহেতু আমি চিন্তা করেছি আমি একটু পেঁয়াজ মরিচেরও ভর্তা করব। আর সবগুলোর সাথেই তো মরিচ যাবে, একটু আর কি ঝাল ঝাল করে খেতে ইচ্ছে করছে। তো বাঁশপাতার মধ্যে আমি একটুখানি সরিষার তেল দিয়ে দিলাম, আর আমি এগুলো সবগুলো কিন্তু যেগুলো ভাজতেছি সরিষার তেল দিয়ে ভাজতেছি, তাহলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে।
আর এদিক দিয়ে আমার বাঁশপাতা শুটকি ভাজাটাও শেষ। চুলার জালটা আমি অফ করে দিয়েছি, বেশি ভাজতে গেলে আবার পুড়ে যাবে। আর ফ্রাই প্যানটা এখন যে পরিমাণে গরম আছে, এটা আর কি ঠান্ডা হতে হতে অনেকটাই ভাজা ভাজা হয়ে যাবে। তো আজকে আমি ভর্তাগুলো করবো ব্লেন্ডার মেশিনে। হাতে ভর্তা তেমন আমি একটা করি না, খুব কষ্ট হয় হাতে ভর্তা বানাতে। তবে আমার কাছে মনে হয় ব্লেন্ডারের ভর্তা আর হাতে বানানোর ভর্তার মধ্যে তেমন কোনো পার্থক্য লাগে না। আমার এই ব্লেন্ডারটা আসলে খুবই ভালো, কোনো পানি ছাড়াই খুব সুন্দর মতন ভর্তা হয়ে যায়। ভর্তা বানানোর ক্ষেত্রেও সেই সিরিয়াল মেনটেন করছি। আগে বাদাম যাবে, তারপর কালো জিরা যাবে, এরপর সবার লাস্টে শুটকি যাবে। তো আমি একটুখানি রসুন আর বাদাম দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে এখন ব্লেন্ড করে নিব। আমার জাস্ট 1 মিনিট সময় লেগেছে, আর এই 1 মিনিটে দেখো কত সুন্দর ভর্তা হয়ে গেছে। 1 মিনিট ব্লেন্ড করে নেওয়ার পরে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, যেহেতু আমার পেঁয়াজটা কুচি করা ছিল, তো ব্লেন্ড করতে আর সময় লাগলো না। আমি শুধু 1 সেকেন্ডের মতন একটা ঘুরানি দিয়ে নামিয়ে নিয়েছি। তো অফ ক্যামেরায় আমি কিন্তু শুটকি ভর্তা করে নিয়েছি। যদি দেখা যায় ডিটেলস দেখাতে যায় না, ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। আর এই যে দেখো কালিজিরা ভর্তাটাও কত সুন্দর হয়ে গেছে। কালো জিরা, এরপর মরিচের ভর্তা, এগুলো কিন্তু ব্লেন্ডারে সহজে আর কি ফিনিশ হতে চায় না, হাতেই অনেক কষ্ট হয়ে যায়। তারপরে আমার ব্লেন্ডার মেশিনে দেখো কত সুন্দর হয়ে গেছে। তবে আর কি কালো জিরা ভর্তাটা করতে আমার প্রায় 2 থেকে 3 মিনিট সময় লেগেছে। আমি একটু সময় নিয়ে নিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করেছি। তো আমার এদিক দিয়ে সব কিছু ভর্তা বানানো শেষ। এরপর আমি গোসল করে আসছি। গোসল করে আসার পরে ভাবলাম ডিমটা ভেজে নিই। আগে যদি আমি ডিমটা ভাজতাম তাহলে আর কি নেতে যেত, ভালো লাগতো না। তো দেখবা ডিম ভাজা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে। আর আমি যখন গোসল করে বের হয়ে আসছি তখন কিন্তু অলরেডি মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো ভাবলাম যে নামাজটা আগে পড়ে নিই, এরপরে নামাজ পড়ে খাওয়া দাওয়া করতে আসছি। তো তোমাদের আমি দেখাচ্ছি আমার ভর্তার ফাইনাল লুক। এই শুকনো মরিচ দিয়ে পেঁয়াজের লাল লাল করে ভর্তা, এরপর কালো জিরা ভর্তা, এরপর শুটকি ভর্তা, এরপর বাদাম ভর্তা। তো মনে হচ্ছে এখন আমি একটু ভাত খাই। আর তোমাদের দেখাচ্ছি, দেখো তো কোনটার কম্বিনেশনটা ভালো লাগছে, চিকেন নাকি ভর্তা। দোনোটাই আর কি খুব লোভনীয় খাবার, কিন্তু আমার কাছে ভর্তাটাই বেশি টানতেছে। দেখি এখন কত দূর কি খেতে পারি। তবে ভর্তা দেখে না আর কি ভাতটা খুব কাছে টানতেছে, মনে হয় যে খেতে পারবো। তো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। আর প্রথমেই আমি দিলাম ডিম ভাজা, এরপর বাদামের ভর্তা, আর নিব কালো জিরা ভর্তা। তবে আমি কালো জিরা ভর্তাটাই খাওয়ার ট্রাই করব। একটু তিতা তিতা, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর যেহেতু আমি আর কি অল্প পানি দিয়ে আদা রসুন দিয়ে এটাকে বানিয়েছি, তো ভর্তাটা কিন্তু অনায়াসে কিন্তু 1 সপ্তাহের মতো রেখে খাওয়া যাবে। আর ফ্রিজে রাখলে তো কোনো কথাই নেই, অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। তবে কালো জিরা ভর্তা বেশি দিন বাসায় থাকেও না, আমার আর কি হাজব্যান্ড খেতে পছন্দ করে। এরপর যেহেতু আমার আব্বা আম্মা আছে, যদি আব্বা আম্মা আসে তাহলে তো তারাও খাবে। আর আমার বোনেরা বারবার ফোন দিচ্ছে, এখন জানি ওদের বাসায় যাই। তো আমি বললাম মাত্র আমি খাইতেছি, দেখে খাওয়া দাওয়া শেষ করে এরপরে আসবো। তো ভর্তা দিয়ে খুব মজা করে আলহামদুলিল্লাহ পেট ভরে ভাত খেয়েছি, অনেকগুলো ভাত খেয়েছি। আমি যে ভাত নিয়েছি না, সেই ভাত নেওয়ার পরে আমি আবার ভাত নিয়েছি। তো এরপরে আমি আর কি একটু মুরগির মাংসটা ট্রাই করলাম, দেখি কেমন হয়েছে। তো আলহামদুলিল্লাহ মুরগির মাংসটাও ভালো লাগছে। আমার একটা স্বভাব কি জানো, ছোটোবেলা থেকেই আম্মা যদি কোনো ছোটো মাছ রান্না করতো বা কোনো শুটকি রান্না করতো, মানে চিল্লা পাল্লায় একখানে করতাম যে এগুলো কেন রান্না করছেন, আমাকে অন্য কিছু রান্না করে দেন। তো দেখা যেত যে ডিম ভাজা বা অন্য কিছু করে দিয়েছে, তখন কিন্তু খাওয়ার পরে আবার আমি সেই আর কি শুটকি খেতাম বা ছোটো মাছ খেতাম, মানে এই স্বভাব আমার। তো ভর্তা দিয়ে খাওয়ার পরে কিন্তু এখন আমার মন চাইছিল যে চিকেনটা একটু খেয়ে দেখি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করেছি। এরপর যেভাবে রেডি হওয়া ছিলাম, কোনো রেডি হই নাই, কোনো ড্রেস চেঞ্জ করি নাই, ওইভাবে চলে আসছি আমার ছোটো বোনের বাসায়। আর এই যে এসে দেখি আমার মা, খালা, আমার ভাইয়ের বউ, আমার বোনেরা সবাই একসাথে মিলে মুড়ি মাখা খাচ্ছে। আর সাথে আমার ভাইয়ের মেয়েও আছে, মানে আমার খালার নাতনি। আমার এই খালা কিন্তু আমার আম্মার চাচাতো বোন হয় আর কি, আমার আপন খালা না, চাচাতো খালা। তো খালা ঢাকায় আসছে, আম্মাও ঢাকায় আসছে, তাদের 2 বোনের খুবই মিল, পাশাপাশি বাসা আমাদের গ্রামে। আর সত্যি কথা, কখনো মনে হয় না যে আমার আপন খালা না, মনে হয় যেন আমার একদম নিজের খালাই। তো খালাম্মা আর মাকে নিয়ে আমরা একটু বাইরে যাব খেতে। বাইরে না, ঠিক আর কি বাসার পাশেই, কোনো রেস্টুরেন্টে না, বাসার কাছে হোটেলগুলো থাকে না, সেরকম একটা আর কি হোটেলে আসছি আমরা। তো আমার খালাম্মা এত বলছে তাদের কি খাবে, তারা কিছুই খাবে না। তো আমি ভাবলাম যে আর কি আমরা বোনেরা মিলে ডিসাইড করলাম বাটার নান নিই, আর সাথে গ্রিল চিকেন নিয়েছি আস্ত একটা। তো সবাই মিলে এখন খুব মজা করে খাচ্ছি। তো মানে বারবার মা শুধু তুলে দিচ্ছে খালামার প্লেটে, খালামা তুলে দিচ্ছে আমার প্লেটে, মানে কি যে একটা অবস্থা, তারা বাসায় যেমন করে এখন বাইরে এসেও সেম করতেছে, মানে একজনের প্লেট থেকে আরেকজনের প্লেটে খাবারগুলো শুধু গড়াগড়ি খাচ্ছে। তো আম্মাকে আর খালামাকে একটু আমরা ধমকে সুরে বলছি, একদম এমন করবেন না, খেতে হবে। যে আমার বড় বোন কিন্তু আম্মাকে বলতেছে, খাবেন না কেন, খান।
তো যাই হোক, এখন খুব সবাই মজা করে খাচ্ছি। আর জিজ্ঞেস করলাম আর কি খাবেন, তারা তো কেউ কিছু বলবে না কি খাবে না খাবে। তো আমি ওইটাকে বললাম যে আর কি আছে। সন্ধ্যার সময় দেখা যায় হালিম পাওয়া যায়, এরপর হচ্ছে গ্রিল চিকেন, বাটার নান, এই ধরনের খাবারগুলো কিন্তু হোটেলে বেশি থাকে। তো ওদের দেখলাম ওখানে একটা ফ্রিজ দেওয়া আছে, আমি ফ্রিজের সামনে যেয়ে দেখেছিলাম যে দই আছে। তো আমি তাদের কাছে জিজ্ঞেস না করেই দইয়ের অর্ডার করেছি। আর সাথে তো আমাদের চা লাগবে, কিন্তু খালামা বলতেছে চা খাবে না। অনেকবার জিজ্ঞেস করছি যে চা খাবেন কিনা, বলে যে না চা খাবে না। তো যাই হোক, এখন আগে দই দিয়ে নিই, তারপর দেখা যাক চা কে খাবে না খাবে। আর আমরা আছি ৮ জন, মানে বাচ্চা সহ। বড়রা হচ্ছে ৬ জন আর ২ বাচ্চা, এদের নিয়ে ৮ জন। আর দই নিয়েছি ৫টা। এভাবেই নিয়েছি যে আম্মার জন্য একটা, খালাম্মার জন্য একটা, ২ পিচ্চির জন্য একটা, আপার জন্য একটা, আর আমরা যেহেতু ৩ জন একসাথে বসেছি ৩ জনের জন্য একটা। বিশ্বাস করবে না বন্ধুরা, এই ৫টা দই নেয়াতে তোমরা ভাববা যে ৫টা দই নিছে ৮ জন মানুষ, কিন্তু এই ৫টা দই গড়াগড়ি খাচ্ছে। একটা তো আমরা ৩ জনে খুব ভালো মতন খেয়েছি, আর আমাকে কিন্তু অত বলতে হয় না, আমার যেটা ইচ্ছা আমি সেটা সাথে সাথে খেয়ে নিই। কিন্তু আর কি, বিশেষ করে আমার এই খালা, আমার বড় বোন আর আমার হচ্ছে মা, এই ৩ জন যা করে, তাদের খাবার লাস্টে যে কোথায় গোল হয় জানো, একদম ময়লার বাস্কেটে। দেখা যায় একজনের প্লেট থেকে আরেকজনের প্লেট থেকে এইভাবে, মানে বল যেমন ছুঁড়ে মারে, লাস্টে গোল হয়। আর আমাদের ঘরে এরা যদি খেতে বসে, এদের খাবারটা গোল হবে যে আর কি ময়লার ডিব্বার মধ্যে, এই অবস্থা। তো যাই হোক, এই যে এখন সবাই আর কি খেলাম মজা করে, এরপরে যে চা চলে আসে, আর চা খালামা আগে বললাম যে খাবে না, মাও খাবে না। তারপর আমি আর কি নিয়েছি ৪টা, আমাদের ৪ জনের জন্য, আমাদের ৩ বোনের জন্য আর আমার ভাইয়ের বোনের জন্য। চায়ের কালারটা দেখছো অসম্ভব সুন্দর, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। বাসায় আমরা যতই দুধ দিয়ে লিকার দিয়ে চা করি না কেন, তবে আমার কাছে কেন যেন মনে হয় হোটেলে ওরা কিছু একটা এক্সট্রা মিশায়, যেটার টেস্টটা আলাদা হয়। কিন্তু আমাদের বাসার চা কিন্তু তাদের চাইতে, খরচের চাইতে দ্বিগুণ পড়ে যায়। তো তোমরা আবার কেউ বলো না যে তোমরা তো যে ভালোই রেস্টুরেন্টে খাও, আর মা আর খালাকে নিয়ে আসছিলো হোটেলে খেতে। কিন্তু বিশ্বাস করো, তারা রেস্টুরেন্টে যাবে না। রেস্টুরেন্টে একবার নিয়েছিলাম, এটা খায় তো সেটা খায় না, বহুত ঝামেলা করে খাওয়া নিয়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, রেস্টুরেন্টের চাইতেও আজকের খাবারটা অনেক ভালো হয়েছে। সবাই একদম তৃপ্তি নিয়ে পেট ভরে আমরা খেয়েছি। আর রেস্টুরেন্টে গেলে দেখা যেত টাকাও অনেক যেত, খেয়েও ভালো লাগতো না তাদের চাইনিজ আইটেমগুলো। আর সন্ধ্যার মধ্যে কিন্তু এই মুখরোচক খাবারগুলো বেশ জমে যায়। আর খাবারের বিল যা আসছে সব কিন্তু আমার ২ বোনে দিয়েছে, আমি শুধু ২০০ টাকা অ্যাড করেছি আর কি, যা বিল হয়েছে মোট। তো খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়ে আসছে, আর বাইরে এসে দেখি বৃষ্টি পড়ছে, কিন্তু তেমন বৃষ্টি পড়ে নাই, তাহলে তো আমরা আর কি টের পেতাম। এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর যেহেতু বাসা কাছে, আমরা হেঁটেই যাচ্ছি, জাস্ট ২ থেকে ৩ মিনিট সময় লাগে আমাদের বাসায় যেতে। এটা হচ্ছে টাউন হল বাজার। টাউন হল বাজারে আমরা আসছিলাম, এখানে অনেক ধরনেরই কিন্তু খুব ভালো মানের খাবারের হোটেল আছে, যেটা তোমরা দেখতেই পেলা। আমরা খুব সুন্দর মতন খেয়ে আসছি। আর বের হয়ে আসার পরও জিজ্ঞেস করেছিলাম যে খালাম্মা বা মা কিছু খাবে কিনা, আইসক্রিম খাবে কিনা, বা এই যে এখানে চটপটি ফুচকার দোকানে এটা খাবে কিনা। তো তারা একদম ডাইরেক্ট না, এই না না খাবো না, পেট ভরে গেছে। তো যাই হোক, বললাম তো অন্য একদিন আর কি চটপটি খাবো। তো এখন এই যে বাসায় চলে আসছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও, আর সুন্দর সুন্দর কমেন্ট করো, কারণ তোমাদের সুন্দর একটি কমেন্ট আমাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল ঠিক সকাল 10-এর নতুন ভিডিও আসবে, সেই অপেক্ষায় সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।